যখন শ্বশুর শাশুড়ি দুজনে মিলে একটু বকাঝোকা করেছে, হঠাৎ করে মেয়েটার গলার আওয়াজ পাল্টে গেছে। এবার দোলাটা আরো বেড়েছে, মাথাটাও তুলছে না, মাথাটা কিন্তু ডাউন করেই রেখেছে। রেখে একসাথে দুটো মহিলা যদি কথা বলে, টেবিল পাখা চলছে, তার সামনে যদি দুটো মহিলা কথা বলে যেরকম একটা আওয়াজ বেরোবে, সেই শব্দ করে ও বলছে আমাকে মাংস দিতে হবে, ডাল ভাত আমি খাবো না। ভীষণ জোরে চিৎকার করে উঠেছে বর্ষা। এবার কি হলো, দৌড়ে দৌড়ে গেছে, ওরা জানলা দিয়ে দেখতে পাচ্ছে বিভৎস জোরে মেয়েটা চিৎকার করছে। কেন চিৎকার করছে না, ব্যান্ডেজটাকেও খুলেছে, খুলে ওই নখ দিয়ে ওই যেই ক্ষত চারটে ওই জায়গাগুলোতে নখগুলো ঢুকিয়ে দিচ্ছে। আর যখনই ওই দাঁত দিয়ে কামড়ে উঠছে, নিজে আবার মুখটা ছাড়িয়ে নিয়ে নিজেই আবার ব্যথায় চিৎকার করছে, দু চোখ ধুয়ে জলও পড়ছে, আর এদিকে নিজে নিজে ওই ঘাটাকে আরও ব্যথা দেওয়ার চেষ্টা করছে। যেই ও ঘরে বাড়ির লোককে দেখেছে, চিৎকার করে গালাগালি দিতে শুরু করেছে, বিশেষ করে ওর মাকে। বৃহস্পতিবার যেই এসেছে, সেম আবার ওই মাংস খাবো। মেয়েটার যে আত্মা রয়েছে তার একটা গন্ধ আছে, যেটা নাকি খুব ভালো। যে ডেজকির মধ্যে ভাতটা হয়েছিল, ওই ডেজকির মধ্যে কড়াই শুধু সেই গরম মাংস ঢাললো, ঢেলে নাকি 3 গ্রাসে খাবারটা খেয়ে নিল। শুক্রবারের রাত আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আপনারাও যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর এখানে ডেকে নেব। আজকে আমাদের সাথে রয়েছে আবারও দীপান্বিতা। দীপান্বিতা, কেমন আছো? ভালো আছি। তুমি আসা মানেই স্পেশাল কিছু অন্য ধরনের গল্প, সচরাচর আমরা যেগুলো শুনি না, একটু অন্য ধরনের। তো আজকে সেরকমই আশা করছি গল্প শুনবো। আছে, শোনো তো আমাদের কেমন লাগে। আজকে কোথাকার ঘটনাটা বেহালার। তো বেহালার একটু ভেতর দিকে, মানে একেবারে যে টাউন অঞ্চল বলবো তা না, একটু ভেতর দিকে গেলে একটু গ্রাম, পুরোপুরি গ্রাম না, হালকা ফুলকা গ্রাম মতো এরিয়া। ওখানে বর্ষা আর অভিষেক দুজনে থাকতো, ঠিক আছে। এবার ওরা দুজনেই ছেলেবেলা থেকেই একে অপরের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল, তারপর ধীরে ধীরে বড় হয়ে একটা সম্পর্ক তৈরি হয়। বাড়ির লোক খুব একটা মতান্তর দেখায়নি, মেয়েটিও খুব ভালো ছিল, সুন্দরী ছিল, দেখতে শুনতে সব ভালো। তো আলটিমেটলি 8 বছর পর ওদের বিয়ে স্থির হয়। ঠিক আজ থেকে 1 বছর আগে জানুয়ারি মাসেই ওদের বিয়ে হয়েছিল আর কি। তো বিয়ের আগে একটু ফ্যামিলিতে একটু মতান্তর মেয়েটার সৃষ্টি হয়েছিল, কারণ কি মেয়েটার বাবার দুটো বিয়ে। দাদা বৌদি আছে আগের মায়ের, সে মারা গেছেন, মানে ভদ্রমহিলা মারা গেছেন, আর সেকেন্ড ওয়াইফ থেকে ওই মেয়েটি বর্ষা। তো ওর যে দাদা ছিল, দাদা না মেয়েটাকে কোনো রকম সম্পত্তিতে ভাগ দিতে চাইতো না। আর এদিকে ওর বাবার কথা হলো যা সম্পত্তি আছে সব কিছুই দুজনের 50-50 ভাগ হবে। তা এই নিয়ে সমস্যা অনেক দিন ধরেই চলছে। তার মধ্যে এর বিয়েটাও ঠিক হয়ে যায়। তো বলে তাহলে বিয়ে দিয়ে দিলে, দাদারাও ফোর্স করতে থাকে যে তাড়াতাড়ি বিয়ে হয়ে গেলে একটু যদি হেডেকটা কমে, বা পরে মা বাবাকে কনভিন্স করে যদি পুরোটা আমাদের পাওয়া যায়, এরকম একটা ব্যাপার ওরা চিন্তা করেও বিয়েটা আরও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করে। তো আলটিমেটলি জানুয়ারি মাসে ওদের বিয়ের ডেট ঠিক হয়। তো সকালবেলা উঠে যেরকম দধিমঙ্গল করা, তারপরে যে যা যা হয় নিয়ম, এবার ঠিক গায়ে হলুদ, বাড়ির পর্যায়ে একটা গায়ে হলুদ হয়েছে, তারপরে যে গ্যাপটা টাইম ছিল ওখানে তোমার ক্যামেরাম্যান এসছে। এখনকার বিয়ে মানেই তো ক্যামেরাম্যান আসবে, ব্রাইডাল মেকআপ হবে, তো ওই ক্যামেরাম্যান এসছে। তা ওদের বাড়িটা ছিল তো প্রচণ্ড গাছপালা, আর এমনি প্যান্ডেল হওয়াতে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তো ঠিকঠাক না ভালো, মানে ব্যাকগ্রাউন্ড ভালো আসছে না, আলো ভালো আসছে না। ঠিক ওদের বাড়ির অপোজিট সাইডে একটা বিশাল বড় পুকুর ছিল, শান বাঁধানো পুকুর, কয়েকটা সুন্দর সুন্দর গাছপালাও ছিল, বেশ মানে ভিউ, ফটো তোলার ভিউ খুব সুন্দর। তা তখন ক্যামেরাম্যান বলে, দিদি তুমি যদি বাইরে যাও তাহলে ফটোগুলো বেশ সুন্দর আসবে। এবার নর্মালি কি হয়, বিয়ে একবার, মানে বিয়ের দিন থেকে আর ভিটের বাইরে যাওয়া উচিত না, বাট ও তখন কি একটা ফ্রেন্ডসরা রয়েছে, দিনের আলোয় কি হতে পারে। তো ও কী করেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে বাড়ির সামনেই ওই পুকুরের আশেপাশে ওরা বিভিন্ন স্টাইল করে ফটো টটো তুলেছে, তুলে বাড়ি এসেছে, দিয়ে যেমন বিয়ে হয়ে গেছে, বৌভাতও হয়ে গেছে। এবার ওদের হানিমুন ঠিক হয়েছে পুরীতে।
পুরীতে হানিমুন ঠিক হয়। তা দুজনের প্ল্যানিং ছিল সবার প্রথমে গিয়ে আমরা মহাপ্রভুর দর্শন করব, জগন্নাথ দেবের দর্শন করে তারপরে আমরা সাইট সিন ঘোরা যা যা করার সেই প্ল্যানিং 5-6 দিনের একটা বেশ ভালো ট্যুর প্ল্যান করে গেছে। যাওয়ার যেদিন গেছে ওরা ভোরবেলা পৌঁছিয়ে রুমের মধ্যে ছেলেটা বলছে চলো ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরের দর্শন করে আসবো। হঠাৎ করে মেয়েটারই প্ল্যানিং ছিল যে এতদিন বলে এসছে যে আগের থেকে কথা হচ্ছে যে আমরা ওই দিনই যাব, ওই দিনকারই ঠাকুর দেখতে যাব। তা ও বলছে না আমার ভালো লাগছে না, শরীরটা খুব একটা ভালো লাগছে না, কালকে করি চলো, টায়ার্ড হয়ে গেছি। তো বলে ঠিক আছে তাহলে নেক্সট দিন ভোরবেলা উঠবো, আগে ওই দিকে দেখে এসে তারপরে সাইট সিনে বেরাবো। তা পরদিন সকাল হয়েছে, সেই দিন তো ওরা সি বিচে ঘুরে টুরে টাইম কাটিয়েছে। পরদিন সকালবেলা বলছে বর্ষা চলো রেডি হও যাবো। বলছে না আমি যেতে পারবো না, আমার সমস্যা হয়েছে। বলছে কী হয়েছে? তো বলে পিরিয়ডস হয়ে গেছে, তো আমি এমনিই তো যেতে পারবো না। তা বলছে ঠিক আছে তুমি আমার সাথে চলো, মন্দিরের বাইরেই নয় ওয়েট করো, আমি পুজোটা দিয়ে আসবো, বারবার ঠাকুরের কাছে তো আর আসা হবে না। ও বলে আচ্ছা ঠিক আছে বলে বেরিয়েছে। এবার মন্দির থেকে, মন্দিরের ভেতরেও ঢোকেনি, বাইরে ছিল, আর ছেলেটা ভেতরে ঢুকেছে পুজো দিতে। আর যে মন্দিরের আশেপাশে না বাঁদর ছিল কিছু, বাঁদর হনুমান টনুমান এই খাবার দাবারের লোভে আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। ছেলেটা তো ভেতরে গেছে পুজো টুজো দিয়ে, যখন বেরোচ্ছে দেখছে বাইরেটা বেশ কিছু লোক দাঁড়িয়ে একেবারে চিৎকার চেঁচামেচি করছে। ও এসে দেখছে ওর বইয়ের হাতের মধ্যে মানে কিছু একটা হয়েছে, যার কারণে পুরো হাতটা রক্তে ভেসে যাচ্ছে, আর ও কাঁদছে চিৎকার করে। এবার এসে বলছে কি হয়েছে তোমার হাতে এরকম? দেখছে যে মানে 4টে এরকম বড় বড় ফুটো, যার মধ্যে প্রায় এতটা আঙুল ঢুকে যাবে। সবাই আশেপাশের লোক বলছে যে ওই ভদ্রমহিলা বসেছিল, উনি কিচ্ছু করেন, ও চুপচাপ বসেছিল। হঠাৎ করে একটা বাঁদর এসে ওকে দেখে কীরকম একটা মানে ভয়ে কীরকম একটা হয়ে গেছে, চুল টুল খারাপ হয়ে গেছে, এসে হাতটা ধরে বাইট করে দিয়েছে। এত জোরে কামড়েছে যে 4টে যে বড় বড় ওদের ছুচালো দাঁত থাকে, 4টে দাঁতই এখানে ঢুকে গেছে, আর প্রচণ্ড রক্ত বেরোচ্ছে। তো আশেপাশে ডাক্তারখানা খুঁজে ওরা গেল। তা ডাক্তার বললো যে দেখো তোমরা তো বাইরের স্টেট থেকে এসছো, এর কিছু ইঞ্জেকশন চলবে, ট্রিটমেন্ট আছে, তোমরা কাজ করো, তোমরা রিটার্ন চলে যাও যদি পারো, কারণ এখানে থেকে করাটা সম্ভব না। তোমরা চলে যাও, যেহেতু ইঞ্জেকশন দিলে ওর শরীর খারাপও হতে পারে, তুমি হ্যান্ডেল করতে পারবে না। তো যা হোক একটা প্রাথমিক চিকিৎসা করে দিয়ে ওকে ওরা রিটার্ন চলে আসার চেষ্টা করেছে, মানে ট্রেন ধরে বাড়িতে এসছে। এবার বাড়ির লোককেও জানিয়েছে যে এরকম একটা দুর্ঘটনা হয়ে গেছে। বাড়িতে এসেছে, এবার ছেলেটার বাড়ি, অভিষেকের বাড়ির লোক ভীষণ মিশুকে টাইপের মানুষ ছিল। মা বাবা মানে পাড়ার লোকের সাথে খুবভাবে মেশে, বিশেষ করে বাচ্চাদেরকে ভীষণ রকম ভালোবাসে। সবসময় ওদের বাড়িতে কেউ না কেউ আসছে, গল্প করছে, বাচ্চারা টিভি দেখছে, খেলাধুলো করছে, এরকম একটা পরিবেশ। তা আর বর্ষা যেহেতু ছোটোবেলা থেকেই আসছে, ও সবটা জানে। ইনফ্যাক্ট ও ওই রকমই ওদের সাথেই বড় হয়েছে, একসাথেই সারাদিন থেকে। এবার বর্ষার বাড়ি থেকে একটা বড় টিভি দিয়েছিল, বেশ বড় সাইজের, আর ওইটা ওদের বেডরুমেই লাগানো ছিল। এবার কিছু বাচ্চা, আশেপাশের 3-4টে বাচ্চা আর ওর শ্বশুর 2-3 জন, ওই 4-5 জন মিলে টিভি দেখছিল। ঠিক আছে, সেই সময় বর্ষারা এসছে, লাগেজ টাগেজ নিয়ে ঘরে ঢুকেছে। যেই দেখছে ওরকম শ্বশুরমশাই সবাই মিলে টিভি দেখছে, হঠাৎ করে রুমের মধ্যে ঢুকে গেছে, লাগেজ টাগেজ বাইরে রেখেই রুমে ঢুকেছে। দিয়ে বাচ্চাগুলোকে উদ্দেশ্য করে সেই মানে একেবারে নিম্ন প্রকৃতির ভাষায় কথা বলে না, ওদেরকে বলছে হ্যাঁ আমাদের বাড়িতে এসেছিস কেন, বেরিয়ে যা, তুই তাকারি করে বলা। কিন্তু আদৌ ও কখনো এরকম কিছু বলেনি, মানে বলতে পারে না, এতদিন ধরে তো ওরাও দেখছে। তা বাচ্চাদেরকে ওরকম করে বলাতে শ্বশুরটারও মাইন্ডে লেগেছে যে এরমভাবে বলছে, আমিও তো আছি বাড়িতে। তা সবাই বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়া তো ওর হাজব্যান্ডকেও ও কিন্তু রুমে ঢুকতে দেয়নি, ও দরজা বন্ধ করে দিয়েছে। এবার এরা বাড়ির লোকরা ভাবছে যে প্রথমত নতুন বিয়ে হয়েছে, তারপর একটা প্ল্যানিং ছিল যে ওখানে যাব, ঘুরবো, কিছুই হয়নি, ব্যথা নিয়ে ফিরেছে, হতে পারে মাইন্ড ওরকম হয়ে গেছে। তা ও সারাদিন আর রুমে দরজা খোলেনি। সন্ধ্যাবেলার দিকে ডাক্তারখানায় নিয়ে যাবে বলে নক করায়, তখনও বেরোয়, ডাক্তারের কাছে যায়, যেরকম চিকিৎসা হওয়ার হয়। এবার তার মাঝে 2 দিন কাটে, 2 দিন নর্মালি দিন কাটে। এবার বৃহস্পতিবার দিন সকালবেলা ও শ্যাম্পু করে জাস্ট বেরিয়েছে, শাশুড়ি মা ওয়াশরুমে ঢুকে দেখছে সারা ফ্লোরে চুল পড়ে রয়েছে, বুঝেছো?
এবার নর্মাল ওর অনেকটা বড় চুল, কোমর থেকে নিচ পর্যন্ত চুল, আর ভীষণ বাউন্সি আর মানে শাইনি একটা হেয়ার, যে তাকালেই আগে চুলের দিকেই তাকায়, আর অলওয়েজ না চুলটা খুলে খুলেই ও ঘুরতো, ঠিক আছে, খুব কম চুলটা বাধ্য আর কি। এবার ওর শাশুড়িরও চুলটা খুব পছন্দের। এবার যখন ও দেখেছে যে ফ্লোরে ভর্তি পড়ে রয়েছে চুল, সঙ্গে সঙ্গে রুমে এসছে, ও জাস্ট টাওয়ালটা নিয়ে মাথাটা মুছছিল। তা রুমে এসেতে বলছে যে বর্ষা, তোমার কি খুব চুল উঠছে গো? দেখে আসলাম বাথরুমের মধ্যে এত হেয়ার পড়ছে। বলছে হ্যাঁ মা, আমি যেদিন দিয়ে ঘুরে এসেছি আমার প্রচণ্ড চুল পড়ছে। টাওয়ালটা খুলেও যখন দেখাচ্ছে না, থোক 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 চুল, মানে এমনি যখন হেয়ার ফল হয় ওই লুজ হয়ে পড়ছে, কিন্তু না, ওর থোকা থোকা চুল একসাথে এতগুলো করে করে চুল টাওয়ালের মধ্যে এরকম থোক থোক জায়গায় লাগানো আছে। তা ওরা তখন ভাবে যে হতে পারে যে কোনো প্রোডাক্টের কারণে হয়েছে, বা কোনো ইঞ্জেকশন নিয়েছে বলেই বাদর কামড়ানোর এফেক্টে। তা ওরা বলছে ঠিক আছে, একটা এরপরে যখন ডাক্তারখানায় যাবে তা এটা বলে দেবে ডাক্তারকে। তারপরে নর্মাল দিন চলছে, ঠিক দুপুরবেলা খেতে বসেছে। আর অভিষেকদের বাড়ি সবসময় বৃহস্পতিবার করে প্রত্যেক সপ্তাহে নিরামিষ হয়। নিরামিষ মানে আদা রসুনও মানে আদা ঢোকে, রসুন পেঁয়াজ এগুলো ঢোকে না, আর মাছ মাংস তো হয় না, যেহেতু ওদের বাড়িতে মানে বড় লক্ষ্মী ঠাকুর ছিল আর ওখানে পুজো হয় বলে। তা দুপুরবেলা হাজব্যান্ড নেই, ওরা শ্বশুর শাশুড়ি আর বর্ষা বড় ডাইনিং টেবিলে খেতে বসেছে। আর আগেই বলেছি যে চুলটা খুলে রাখতো, চুলটা খুলে নর্মাল কি হয়, পাটাও মানে চেয়ার থেকে নামিয়েই ঝুলিয়েই বসে। সেদিন হঠাৎ করে ঝুলিয়ে বসার পর কিছুক্ষণ পর পাটাকে বাবু হয়ে মুড়িয়ে নিয়েছে। চুলটা খোলা, রান্না হয়েছে ডাল সবজি, যেরকম নর্মাল নিরামিষ রান্না হয় ওরকম রান্না হয়েছে। এবার ডালের যেই ইয়েটা থাকে পাত্রটা, ওটাও সামনে ছিল, আর ওকে থালায় ভাত তরকারি সব দিয়েছে। হঠাৎ করে না একটা মাথাটা নিচু করে চুলটা একটু মুখের সামনে এসেছে, একটা কিরম গোঙানি মতো আওয়াজ করছে, আর হালকা হালকা দুলছে, ঠিক আছে। বা শ্বশুর শাশুড়ি নিজেদের মতো কথা বলছে, বলে ভেবেছে তো এমনি করছে, ইয়ার্কি মারছে আমাদের সাথে। করতে করতে কিছুক্ষণ পর কী করেছে, যে নিজের যে থালাটা ছিল ছুঁড়ে মেঝেতে ফেলে দিয়েছে, ফলত সব তরকারি টরকারি একেবারে ফ্লোরে ভর্তি হয়ে গেছে। আর অন্যদিকে যেই ব্যথা হাতটা ছিল, যে ব্যান্ডেজ করা হাতটা, ওই হাতটা দিয়ে ওই ডালের যে বড় গামলা ছিল ওটা এমন মেরেছে শ্বশুর শাশুড়ির গায়ে ডাল পড়ে গেছে পুরো, ওদের গায়ে ছোটো ছোটো। এবার স্বাভাবিক রেগে যাবে একটা মানুষ, ওরা একটু রেগে উঠেছে যে কি শুরু করেছো, দুদিন ধরে অদ্ভুত ব্যবহার করছো। যখন শ্বশুর শাশুড়ি দুজনে মিলে একটু বকাঝোকা করেছে, হঠাৎ করে মেয়েটার গলার আওয়াজ পাল্টে গেছে। এবার দোলাটা আরও বেড়েছে, মাথাটাও তুলছে না, মাথাটা কিন্তু ডাউন করেই রেখেছে। রেখে একসাথে দুটো মহিলা যদি কথা বলে, ঠিক আছে, দুজন মহিলা কথা বলছে, টেবিল পাখা চলছে, তার সামনে যদি দুটো মহিলা কথা বলে যেরকম একটা আওয়াজ বেরোবে, সেই শব্দ করে ও বলছে আমাকে মাংস দিতে হবে, ডাল ভাত আমি খাবো না। এবার ও শ্বশুর বলছে তুমি তো জানো এখানে মাংস হয় না, তুমি ছোটো থেকে দেখছো এসছো বড় হয়েছো, তুমি জানো না আজকে দিনে মাংস হয় না, কাল এনে দেবো। এবার ও উত্তরে বলছে না, আমি মাংস খাবো, খাসির মাংস খাবো, এক্ষুনি আনতে হবে। এবার এরা ওই বিতর্ক করছে, নানা কথা বলছে যে বাড়িতে তাহলে জানাতে হবে, ছেলেকে ফোন করতে হবে। তো তখন বলছে যে ঠিক আছে, তোরা মাংস দিবি না তো, তুই তাকারি করে বলছে ওদেরকে, তোরা মাংস দিবি না তো দাঁড়া, আমি মাংস ঠিক খাবো বলে হঠাৎ করে চেয়ার থেকে উঠে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। এবার জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধান, ঠিক আছে, শ্বশুর শাশুড়িরা মানে জাস্ট পরিষ্কার করছে, এরকম একটা মোমেন্টে ভীষণ জোরে চিৎকার করে উঠেছে বর্ষা। এবার ওর কী হলো, দৌড়ে দৌড়ে গেছে, মানে বেডরুমে একটা জানলা ছিল, কাছে জানলাটা খোলা ছিল, বন্ধ ছিল না। ওরা জানলা দিয়ে দেখতে পাচ্ছে বিভৎস জোরে মেয়েটা চিৎকার করছে। কেন চিৎকার করছে না, ব্যান্ডেজটাকেও খুলেছে, খুলে এখন সবাই দেখবে বিয়ে করলে নেল এক্সটেনশন করায়, বেশ বড় বড় নোখ করেছিল। এবার ওই নোখ দিয়ে ওই যেই ক্ষত চারটে ওই জায়গাগুলোতে নখগুলো ঢুকিয়ে দিচ্ছে, বারবার ঢোকাচ্ছে। ঢোকানোর ফলে ঘাটা তো সদ্য 2-3 দিনের ঘা, এবার ওখান থেকে রক্ত বেরিয়ে আসছে, আর সেই মাংসগুলোকে টেনে টেনে ফুটোগুলোকে আরও বড় করার চেষ্টা করছে, করে আর দাঁত দিয়ে কামড়াচ্ছে। আর যখনই ওই দাঁত দিয়ে কামড়ে উঠছে, নিজে আবার মুখটা ছাড়িয়ে নিয়ে নিজেই আবার ব্যথায় চিৎকার করছে, দু চোখ ধুয়ে জলও পড়ছে, আর এদিকে নিজে নিজে ওই ঘাটাকে মানে আরও ব্যথা দেওয়ার চেষ্টা করছে।
এবার তখন ওইটা দেখে তো ওরা মানে শ্বশুর শাশুড়ির মাথা খারাপ হয়ে গেছে যে না এক্ষুনি মাংস খাবে, এক্ষুনি নিয়ে আসছি, বাবা তুমি ওগুলো করো না। তা ওকে অনেক রিকোয়েস্ট করাতে যে তুমি এগুলো বন্ধ করো, আমরা নিয়ে আসছি খাবারটা। তা ও তো শুনবে না, যতক্ষণ না তুমি আমায় ভাত আর তরকারি দিচ্ছ, মাটন দিচ্ছ, ততক্ষণ আমি এটা করে যাব। এবার শ্বশুর বলছে একটু তো সময় লাগবে, যাব আমি কিনবো। তো যাই হোক, ওই যতক্ষণ প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগেছে, বাজারে গেছে, জিনিসটা এনেছে, রান্না হয়েছে, ও ততক্ষণ হাতটাকে শুধু কোচ লেগেছে, মানে একেবারে ক্ষত করে দিয়েছে ওটাকে তুলে তুলে দিয়ে। যখন রান্না হয়েছে বলেছে আসো, আসলো, এসে ভাত থালার মধ্যে ভাত দিয়েছে, ভাত আর মাংস বাটি করে দিয়েছে। ও কী করলো, ওটা সরিয়ে দিল, সরিয়ে দিয়ে যেই ডেচকির মধ্যে ভাতটা হয়েছিল ওই ডেচকির মধ্যে কড়াই শুধু সেই গরম মাংস ঢাললো, ঢেলে নাকি 3 গ্রাসে খাবারটা খেয়ে নিল। মানে যে আমায় গল্পটা বলেছে সে নিজে দেখেছে ওই জিনিসটা দাঁড়িয়ে, বলছে মানে পাড়ার লোক সবাই চলে এসেছিলো আশেপাশ থেকে। তা এসে ওরা তখন দেখতে পাচ্ছে যে এরকম বড় বড় হাঁ করে, মানে যেন বহুদিন খেতে পায়নি, ভীষণ ওর খিদে করে ওইটা খেলো। খাওয়ার পর এবার যেন মানে একটা ঘোরের মধ্যে ছিল, ঘোরটা কাটলো, এবার বলছে আমার হাত যন্ত্রণা করছে ভীষণ। তো যাই হোক ওকে নিয়ে সেই দিনকার আর ডাক্তারখানায় নিয়ে যেতে পারেনি, ঠিক আছে, বেশ সন্ধ্যা হয়ে এসেছিলো, তা সেদিন আর নিয়ে যেতে পারেনি। ওদের বাড়ির লোককেও খবর দেওয়া হয়েছে। তা ওরা সব এলো আলোচনা করার পর যে পরদিন সকালবেলা হসপিটালে নিয়ে যাব। ঠিক আছে, পরদিন সকাল হয়েছে। তা মেয়েটার বাবা মা বলছিল যে আমরা কি যাব, তো বলছে না আমাদের বউ যখন আমরাই যাব। তা ছেলেটা অভিষেক আর মা আর সাথে বর্ষাকে নিয়ে হসপিটালে নিয়ে গেছে। এবার যেই হসপিটালে ওরা গেছে সেইটা না, মানে যেখানে আউটডোরে পেশেন্টদের দেখে সেটা বেশ কিছুটা রাস্তা থেকে দূর, আর মিডিল থেকে দুটো পাকা রাস্তা আছে, ওখান থেকেই লোক ওখানে যায় আসে। আর মাঝখানে যেই মানে দুদিকে রাস্তার মিডিলে যেই অংশটা, ওইখানে ধরো পুলিশ ক্যাম্প রয়েছে, তারপরে ওদের ক্যান্টিন রয়েছে, মেডিকেল শপ রয়েছে, এইসব রয়েছে। এবার ওরা ওই হসপিটালে এর আগে কখনো আসেনি। এবার 3 জনে মিলেই যাচ্ছে, নাম টাম লিখিয়ে দিয়েছে, দিয়ে যেতে গিয়ে একটার পর একটা ওই ক্যাম্পের মতো যাওয়ার পর একটা বড় মানে বাড়ি মতো পড়েছে, ঠিক আছে, কাচের দরজা দেওয়া, আর বাইরে সিকিউরিটি গার্ড বসে আছে, আর খুব ঠান্ডা হাওয়া, আর একটা মেডিসিন টাইপের গন্ধ, খুব যে পচা গন্ধ বা কিছু না, মেডিসিনের গন্ধ, অনেক রকম কেমিক্যাল যেখানে থাকে, বা বহুদিন দেখবে বই টই, হ্যাঁ মানে খুব বাজে গন্ধ না, তোমার ভালো খুব একটা খারাপ লাগবে না বা খুব ভালো লাগবে না, ওটা গন্ধ বেরোচ্ছে। আর ওরা ওর পাশ থেকে যেতে গেছে, হঠাৎ করে বর্ষার কি হয়েছে, ওই দরজার সামনে চলে এসেছে, মানে রাস্তার তো পাশ দিয়ে যেতে হবে, ও কী করেছে মিডিলে ওই যেই অ্যাপার্টমেন্টের মতো করা ওই জায়গাটা এসে গেছে। এসে বলছে আমি যাব না। বলছে কেন, কি হয়েছে, ডাক্তার বসে আছে চলো। বলছে না আমার এখানে যেই গন্ধটা বেরোচ্ছে না খুব ভাল লাগছে, আমি যাব না। এইবার সিন ক্রিয়েট হতে শুরু করেছে, ওরা তারা টানাটানি করছে, এ বলছে আমি যাব না। দিয়ে বলছে আমি তো এখানে ছিলাম, আমি কদিন ছিলাম, আমার ভালো লেগেছে, আমি এখান থেকে যাব না, এই গন্ধ আমার ভালো লাগছে। এবার তো অদ্ভুত লোকজন দাঁড়াতে শুরু করে দিয়েছে। অভিষেক বলছে একটা সিক্রেট হয়েছে, চলো তুমি চুপচাপ, কিছুতেই ও যাবে না, ও ওখানেই দাঁড়িয়েছে, সিকিউরিটি গার্ডও নিয়ে যেতে পারছে না, সে বসে পড়েছে, শুয়ে পড়েছে, তবুও ও উঠবে না। লাস্টে ডাক্তারকে ডেকে নিয়ে আসা হলো যে দেখুন এনার মনে হয় মাথা টাথা খারাপ আছে, কিছু আছে। তারপরে ডাক্তার দেখলো ওই ঘাটা ভীষণ বাজেভাবে ক্ষতটা হয়ে গেছে, ঠিক আছে, তা কিছু ইঞ্জেকশন কিছু মেডিসিন দিয়ে একটু শান্ত হওয়াতে ওকে বাড়িতে নিয়ে চলে এসছে। এইবার যখন বাড়িতে ঢুকছে, ওরা জাস্ট বাড়িতে ঢুকছে, আর তখন মেয়েটার বাড়ি থেকে মানে বর্ষার বাড়ির লোকজন এসেছে যে কি হয়েছে, এই 2 দিন ধরে আমরা মানে ওর সাথেও দেখা হয় না, মেয়েটা ফোনও করে না, কিছুদিন যাবৎ বাবা মা ফোন করলে তা ফোন কেটে দিচ্ছে, ফোনটা যে রিসিভ করে কথা বলবে সেটাও করছে না। মা বৌদি দাদা সবাই এসছে, এসে দাঁড়িয়ে আছে, যেই ও ঘরে বাড়ির লোককে দেখেছে চিৎকার করে গালাগালি দিতে শুরু করেছে, বিশেষ করে ওর মাকে। বলছে হ্যাঁ তুমি এসেছো কেন, মানে তুই তাকারিই বলছে আর কি, এসেছো কেন, তোমরা বেরিয়ে যাও, তোমাদের খোঁজ নিতে হবে না, আরও অকথ্য ভাষায় গালাগালি টালাগালি করছে। এবার ওর মা বাবা দেখছে না বেরোলে ও শান্ত হবে না, যতক্ষণ না ওদের বাড়ি থেকে বের করেছে ততক্ষণ ও চিৎকার করে গেছে। বাড়ির লোক বেরিয়ে গেছে, নিজের বাড়ির লোক, ও এবার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, আর নর্মাল আর কাউকে। এবার বাড়ির লোক পরে বাইরে গিয়ে আলোচনা করছে যে লক্ষণ ভালো না,
মানে এটা একটা অসুস্থ মানুষের কাজ না, এটা মেন্টালি কিছু হয়েছে আর নয়তো অন্য কোনো ব্যাপার আছে। তা এবার ওরা যাই হোক বলছে তাহলে কোনো সাধু বা তান্ত্রিক কাউকে একটা ডাকতে হবে। এবার একজনকে ডেকে নিয়ে এসছে, ওরা পরের দিনই ডেকে নিয়ে এসছে। তা সে লোক কতটা কি জানে জানি না, সে লোক এসছে, এসে পুজো টুজো করেছে, বেশ পুজো টুজো করে বলছে ও ঠিক হয়ে যাবে। আর ওর দাদা বৌদি কিন্তু আসেনি, পরদিন যেটা পুজোটা ছিল দাদা বৌদি আসেনি। আর ওরা কি করেছে, আগে গিয়েই না সমস্ত ঘরের কথা ওই তান্ত্রিককে বলেছে যে ওর দাদারা এরকম হতে পারে, হয়তো আমার মেয়েকে বিয়ের সময় কোনো কালা জাদু করে দিয়েছে কিছু একটা। তো এইবার এই যে ভদ্রলোক এসছে, এ ভারী চালাক, এগুলো শুনে নিয়েছে। এ শুনে নিয়ে কিছুক্ষণ পুজো করার পরই এদেরকে বলছে যে তোমার মেয়েকে না মনে হচ্ছে ও দাদাই কিছু একটা করেছে, এবং সামনে অমাবস্যা আছে, ওই অমাবস্যায় এরকম একটা বলি দিতে হবে, দিলে তোমার মেয়ে একেবারে সুস্থ হয়ে যাবে। এখন আপাতত আমি কিছু দিচ্ছি, সেইগুলো দিয়ে এই 3-4 দিন যেটা আছে ওর নর্মাল থাকবে। ওরা তাই বিশ্বাস করে নিয়েছে, করে নেওয়াতে ওকে ওই তাবিজ কবজ কিছু দিয়ে উনি চলে গেছে। মেয়েটাও 2-3 দিন ঠিক ছিল। জিনিসটা হয়েছে হলো সোমবার ওই তান্ত্রিক এসছে, আর মাঝখানের দিনগুলো ঠিক ছিল। আবার বৃহস্পতিবার এসছে, বৃহস্পতিবার যেই এসেছে সেম আবার ওই মাংস খাবো, আমি নিরামিষ খাবার খাবো না, নর্মাল দিনে মাংস মাছ এরকম করে অল্টারনেট রান্না হয়েছে, কিন্তু বৃহস্পতিবার তো ওদের একেবারে ভেজ। বৃহস্পতিবার আবার ওই একই প্রবলেম হচ্ছে, আমি মাংস খাবো। এবার যখন এরকম করেছে ওরা বুঝেছে ঠিক হয়নি, তো এবার আর আদার্স লোকদের আলোচনা করছে, এবার ফুট করে বললেই তো খুঁজে পাওয়া যায় না না। এবার ঘুরে ফিরে সপ্তাহখানেক আরও সময় নিয়েছে, মানে ওকে বৃহস্পতিবার ওরা মাংসই দিয়েছে যাতে ওর তাণ্ডব না দেখতে হয়। তো মাংস টাংস যদি দেয় ও কিন্তু কিছু বলছে না, ও নর্মালি ঘরে আছে। আর আরেকটা অদ্ভুত জিনিস মাঝে মাঝে দেখা গেছে, ওদেরই পাড়ায় কিছু দূরে একটা বাড়ি আছে, ওরা মাঝে মাঝে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো। ঠিক আছে, মানে এগুলো হওয়ার আগে না, মানে এই যে মাঝখানে যে ওরা আরেকজনের কাছে গেছে ট্রিটমেন্ট করানোর জন্য, ওই যে 1 সপ্তাহের গ্যাপটা যেটা ছিল, সেই 1 সপ্তাহের গ্যাপে মাঝে মধ্যে ওকে দেখা গেছে যে বাড়ি ছেড়ে অন্যের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে, মানে যেই মানুষগুলোর সঙ্গে ধরো এতদিন কথা বলতো না পাশ থেকে গেলে, তাদের সঙ্গে বৌদি কেমন আছো, দাদা কেমন আছো, এই সমস্ত কিছু করছে। তা আর কোনো উৎপাতও কিন্তু করেনি সেই রকম। এবার এক জায়গায় খোঁজ পেয়েছে যে ওইখানে একটা বড় মসজিদ আছে, ওখানে যে মানে পুজো আচ্ছা করে, পুজো না মানে ওই ঠাকুর, হ্যাঁ পীর বাবা যে আছে ও খুব ভালো, তা ওখানে গিয়ে একবার দেখাতে পারো কি হয়েছে তোমাদের মেয়ে। তো ওরা নিয়ে গেছে, নিয়ে মানে ওরা নিজেরা আগে গেছে, গিয়ে কথা বলে এসছে। উনি বলেছে ওকে না নিয়ে আসলে আমি বুঝতে পারবো না, আর ওকে যে আনছো ওটা কিন্তু ওকে কোনোভাবেই জানাবে না, তোমরা এসেছো এটাও জানাবে না, ওকে নিয়ে আসছো এটাও জানাবে না। তো ওরা বলেনি, এবার অটো ভাড়া করেছে, অটো করে নিয়ে আসবে। এবার অটোর মধ্যে ওর দাদা ছিল, সেদিন দাদা ছিল, হাজব্যান্ড ছিল, আর সামনে ওর মা, সবাই মিলে বসেছে, মিডিলেই বসিয়েছে ওকে। এবার ও না কি বুঝতে পেরেছে জানি না, ঠিক হসপিটালটা ক্রস করেই তারপরে ওই মসজিদটা ছিল। হসপিটাল বলছে হসপিটালে নিয়ে যাবো, তোমার তো হাতে ব্যথা ঠিক হয়নি, হসপিটালে নিয়ে যেতে হবে। এবার ও কিছুটা পথ আসার পর বলছে না আমি হসপিটালেও যাবো না, আমি বাড়ি চলো, আমার ভাল লাগছে না, শরীর ভাল লাগছে না, বাড়ি চলো। নানা কথা বলছে, এইটা হয়েছে চলো বাড়িতে গিয়ে দেখো, এইটা হয়েছে চলো বাড়িতে, মনে হচ্ছে আগুন লেগে গেছে, এরা বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স করছে যাতে ওরা আবার রিটার্ন চলে যায়। বারবার করতে করতে লাস্টে যখন দেখছে শুনছে না কথা, এইবার অটো থেকে লাফ কাটবে, ও ঠেলে বেরিয়ে যাচ্ছে, অটো মিডিলে বসেছে, দুদিকে দুজন বসেছে, হাজব্যান্ড বসেছে, দাদা বসেছে, যথেষ্ট লম্বা, চেপে ধরে আছে ওকে, ও বেরিয়ে যাচ্ছে মাথা বের করে, মানে চলে যাবে ও বাইরে করে টোরে। যাই হোক ওরা মসজিদের সামনে এসেছে, এইবার ও অটো থেকে বেরোবে না, এতক্ষণ বেরিয়ে যাচ্ছিল, এবার যেই দেখেছে মসজিদের সামনে, ও আর অটো থেকে বেরোবে না। সেই অটোওয়ালাকে খিমচে টেনে ধরছে, তুই গাড়ি চালা আমাকে নিয়ে চ এখান থেকে, বারংবার এরকম করছে। করার পর দেখছে যে না কিছু মানে ওরা পারছে না ওকে বের করে নিয়ে যেতে, তখন একজন দৌড়িয়ে গিয়ে ওই আর কি যে পীর বাবা ছিল তাকে বলছে যে আমরা নিয়ে এসেছি কিন্তু ভেতরে ঢুকাতে পারছি না, আপনি চলুন। তা উনি হলো ওই সেই ময়ূরের যে পেখমগুলো থাকে না ওই দিয়ে বানানো ঝেঁটা, আর একটা নাকি সরার মধ্যে কিছু একটা ছাই মতো ছিল, ওটা হাতে করে নিয়ে বাইরে গেছে। বাইরে গিয়ে ও
ও মানে ওকে দেখে আরও চিৎকার করছে, ধরে রেখেছে তো, লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছে মেয়েটা। এবার ওর মাথার মধ্যে 786 নাম্বার, বোধহয় ওদের পবিত্র কিছু নাম্বার আছে, ওই নাম্বারটা ওর কপালে লিখে দিয়েছে। যেই লিখিয়েছে মেয়েটা বসে পড়েছে, আর কিছু কিন্তু করছে না। এবার ও নিজে থেকেই এসেছে মসজিদে, বসেছে, করার পর এবার ওকে জিজ্ঞাসা করছে যে বলো কে তুমি, কেন মেয়েটাকে ধরেছ? ওই কে, আমি তো বর্ষাই, আমি তো কাউকে কিছু, আমি কি, আমার সবে বিয়ে হয়েছে, নতুন সংসার, আমি কাকে কি ধরবো, আপনাদের ভুল হচ্ছে, আমি ছেড়ে দাও, বাড়ি যাব। এইবার ও তো কনভিন্স করেই যাচ্ছে, না বলতেই হবে তোকে, এরকম বলার পর অলমোস্ট প্রায় 1-1.5 ঘন্টা ওর সাথে কথা বলেছে। বলার পর শেষে গিয়ে ও বলতে শুরু করেছে অন্য একটা গল্প। মানে এটা যে শুনলে এরপরে যে ব্যাক স্টোরিটা আরও যেন ইন্টারেস্টিং আমার কাছে। ও মেয়েটার গলাতেই বলছে, মানে দুটো ভয়েস মিলিয়ে মিলিয়ে বলছে 2 বছর আগের ঘটনা, বর্ষার বিয়ে ঠিক 2 বছর আগে ওদের পাড়ায় একজন মারা গেছিল, বয়স্ক লোক মারা গেছিল। এবার পাড়ার লোক সবার যেন ইনভিটেশন থাকে ছিল। এবার ওদের ওখানে একটা কাকিমা ছিল, কাকিমা বলতে ধরো তার বয়স 40-42 বছর বয়স, দুটো বাচ্চা রয়েছে, হাজব্যান্ড, খুব সুখী সংসার, মানে ওনার যেন লাইফে কোনো কমপ্লেন নেই, খুব হ্যাপিলি একটা ফ্যামিলিতে উনি বিলং করে। তা ওই ভদ্রমহিলা ছিল এই বর্ষার মায়ের বেশ ভালো বন্ধু মতো। তো যেহেতু ভালো বন্ধু, নেমন্তন্নও পেয়েছে, তা বর্ষার মা বলছে চলো একসাথেই শ্রাদ্ধ বাড়িটাই যাবো আমরা। তা এই ভদ্রমহিলার কথা হলো, শ্রাদ্ধ বাড়ি খেলে আমার শরীর খারাপ করে, আমি যাব না, অনেকেরই হয় এটা, আমি যাব না। তা এ বলছে না চলো, আমার একটা কোম্পানি হয়ে যাবে, কি তোমার তো হাজব্যান্ডও বাড়িতে নেই, কাজে গেছে, বাচ্চাগুলো স্কুলে, চলো না খেয়ে আসি, আবার কে রান্না করতে হবে না। তা অনেকবার বোঝানোর পর ভদ্রমহিলা আচ্ছা ঠিক আছে, এতবার করে বলছো যখন, একটু মিষ্টি আর ফুল নিয়ে এসে যাই, ঘুরেই আসি বলে এরা সবাই মিলে গেছে। বর্ষা কিন্তু যায়নি, ওখানে ওর মা ছিল, বৌদি ছিল, আর দাদা বোধহয় ছিল কি না জানি না, কিন্তু এরা গেছে, মানে মেয়েরাই গ্রুপ একটা করে গেছে। এবার যেখানে যে ভদ্রলোক মরে যায় সেখানে ওই ওনার একটা ফটো দিয়ে মালা, ধূপকাঠি, মিষ্টি ওগুলো অ্যারেঞ্জ করে। এবার সবাই এসে এসে কেউ মোমবাতি ধরাচ্ছে, কেউ ধূপকাঠি ধরাচ্ছে, করতে করতে কোনো কারণবশত আগুন লেগে যায়। ঠিক আছে, ওই শ্রাদ্ধের ওখানে আগুন লেগে যায়, ধরো কাপড়ে কোনো কারণে লেগে গেছে, মোমবাতি আগুন ধরে গেছে, এমনই ভয়াবহ আগুন লেগেছে যে ওই আগুনে ওই যে মহিলা যে আসতে চাইছিল না ওর মার সাথে খেতে শ্রাদ্ধ বাড়ি, তার গায়ে আগুন লেগে যায়। আচ্ছা, এবার আগুন লাগা ওনার প্রায় 75% বডি পার্টস পড়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে। কোন হসপিটালে নিয়ে গেছিলো, যেই হসপিটালে ওই ওর চিকিৎসার জন্য যাওয়া হয়েছিল, যেই মর্গে বলছিল আমি এখানে থাকবো বা কিছু, ও ওই হসপিটালে ছিল। 5 দিন পর ওই ভদ্রমহিলা মরে যায়। মরে গিয়ে ওনার বডি ওই মর্গে রাখা ছিল, যার কারণে ও মর্গের কাছে বসে বলছে আমার ভালো লাগছে, আমি এখানে থেকেছি, হেন তেন বিভিন্ন কথাবার্তা, আমি চিনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার যখন তা ওকে বলছে যে যাই হোক, হ্যাঁ খারাপ জিনিস হয়েছে তোমার সাথে, কিন্তু এটা কেউ ইচ্ছাকৃত তো করেনি, তাই এর কি তুমি কী করলেই মেয়েটাকে ছাড়বে, কারণ এই সবে বিয়ে হয়েছে, জীবনটা নষ্ট করছো কেন তুমি? বলছে না, এর প্রতি আমার কোনো অসুবিধা নেই, এ খুব ভালো, আমি জানি, কিন্তু এর মানে এর মার উপর আমার প্রথমত খুব রাগ, ওর ফ্যামিলির উপর আমার রাগ, যেহেতু আমাকে জোর করে নিয়ে গেছে, আমি যেতে চাইনি, না গেলে হয়তো আমি বেঁচে থাকতাম এখন। আর একে আমি দেখেছি যখন আমি মারা যাই তার কিছুদিন পর থেকে ওদের বাড়িটা, মানে যে ভদ্রমহিলা মারা গেছে তার বাড়িটার রাস্তার পাশে না টয়লেটটা রাস্তার পাশে, তার পাশে রয়েছে একটা তাল গাছ, আর তার পরে রয়েছে গোয়াল ঘর মতো। আমি বলছি বেহালা থেকে একটু ভিতর দিকে গেলে কিন্তু এইরকমই এরিয়া, ঠিক আছে, বেশ কিছুটা ভেতর দিকের গল্প, তা ওই রকম এরিয়া। আর এই মেয়েটাকে যেতে হতো ওই ভদ্রমহিলার বাড়ির পাশ থেকে, আর এই চুল তো সবসময় খোলাই থাকতো, এই চুল টুল খুলে সব। আর এই মেয়েটা না প্রচণ্ড চিকেন খেতে ভালোবাসে, আরও কোনো দিন চিকেন রোল নিয়ে যাচ্ছে, চিকেন পকোড়া নিয়ে যাচ্ছে, মোমো নিয়ে যাচ্ছে, এরম ধরনের। এবার ওই ভদ্রমহিলা নাকি ওইখান থেকে মেয়েটাকে দেখতো যে খাবার দাবার নিয়ে যাচ্ছে। এবার অতৃপ্ত আত্মা মানে কি, লোভ তো তার থাকবেই, আর ও সব সময় রাতে দিনে ও শুধু খাবার নিয়ে যাতায়াত করছে, চুল টুল খুলে যাতায়াত করছে। তা ওকে না ওই ভদ্রমহিলার আগেও ভালো লাগতো, এমনিও ভালো লাগতো। এবার বলছে যে ওর গায়ে ওর যে আত্মাটা, মেয়েটার যে আত্মা রয়েছে
তার একটা গন্ধ আছে যেটা নাকি খুব ভালো, আর যেটা ওই ভদ্রমহিলার, মৃত ভদ্রমহিলার ভীষণ পছন্দ। এটা একটা অদ্ভুত বিষয়, আমি প্রথমবার শুনলাম। বলছে নাকি প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা আত্মার নাকি ঘ্রাণ আছে, আর ওর ঘ্রাণটা খুব পছন্দ। ওটা কিন্তু ওই মেয়েটার মুখ থেকে ওই মৃত ভদ্রমহিলাটাই বলছে এই ঘটনাগুলো, এটা কোনো পীর বাবা বলে দেয়নি বা অন্য কেউ বলেনি। তা বলছে ওর গন্ধটা আমি যখন পেয়েছি আমার ওর সাথে যেতে ইচ্ছা করতো, কিন্তু আমি পারতাম না, বা আমি অনেকবার চেষ্টা করেছি ওর ফ্যামিলির লোকেরও ক্ষতি করার, কিন্তু ওদের খুব রাশি ভারী বা ওটা ভারী ছিল, আমি কিছু করতে পারিনি। কিন্তু এর যেদিন বিয়ে ছিল আর ওই যে ফটোগ্রাফি করতে বাইরে বেরিয়েছিল চুল খুলে, গায়ে হলুদের গন্ধ ছিল, সেদিন ও ওকে টোটালি ধরে নিয়েছে। এবার পুরো বিয়ে পর্যন্ত ওকে কাউকে বুঝতে দেয়নি, তাহলে যদি বিয়েটা ভেঙে যায় বা কিছু হয়। এই কারণে ও রিভেঞ্জ নেবে কিভাবে, যে তোমার মেয়ের ঘর নষ্ট করব, আমার যেরকম সংসারটা তুমি নষ্ট করে দিয়েছো, ইনডাইরেক্টলি হলেও করেছো, তাই জন্য আমি তোমার মানে মেয়ের সংসার নষ্ট করব। তা যাই হোক, একে অনেক কনভিন্স করা হলো যে তুমি তো একে ভালোবাসতো, এর জীবনটা নষ্ট করো না, বা ইচ্ছাকৃত তো তোমাকে কেউ মারেনি না, অনেক বোঝা। Accidental হ্যাঁ 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 হ্যাঁ, কেউ জেনে বুঝে তোমায় নিয়ে যায়নি, ও ওর সাথেও তোমার ভালো বন্ধু, তো তার মেয়েকে কেন তুমি ক্ষতি করবে? উল্টে যে নিয়ে গেছিল তার সাথেও হতে পারতো। হতে পারতো, হ্যাঁ, এটা অন্য কেউ হতে পারতো এরকম। তা যাই হোক, ওকে অনেক বোঝানোর পর ও বলে যে আচ্ছা আমি ওকে ছেড়ে দিয়ে যাব, বদলে আমার একটা জিনিস চাই। কি জিনিস? না, একটা বড় গোটা ছাগল চাই। ছাগল? হ্যাঁ, মানে যেটাকে আমরা খাসি পাঠা যাই বলি, গোটাই একটা চাই মাংস। তাই এবার একটা ছাগল বা পাঠা যাই বলো, দাম তো যথেষ্ট বেশি। এবার এদের সবে বিয়ে হয়েছে, হুট করে এত টাকা কোথা থেকে নিয়ে? তা বলছে যে ওটা ছাড়া কি অন্য কিছুতে তুমি রাজি হবে? তারপরে নাকি বলেছিল দুটো মোরগ। তা সেই দিন নাকি আর কিছু হয়নি, আবার ওরা ডেট দিয়েছিল, আবারও নিয়ে গেছে, তারপরে ওই মোরগ টোরগ বলি দিয়ে জিনিসটা নাকি ছেড়ে দিয়েছে। এরপর আসছি ওই মেয়েটাকে, যে আমায় গল্প পাঠিয়েছে, সে মানে স্বচক্ষে দেখেছে ওই জিনিসগুলো হয়ে যাওয়ার পর। আচ্ছা, এরপরেও ঘটনাটা মানে ঘটনাটা বেশি নেই, আর একটুকুনি আছে। আর ব্যাপারটা হলো ওই মেয়েটি কালী পুজোতে ইনভাইটেড ছিল, যাকে আর কি প্রসেস করেছিল, ইনভাইটেড ছিল। মেয়েটার আগেও মেয়েটাকে দেখেছে, মানে বিয়ে বাড়িতেও খেতে গেছিলো। পরে যখন এই ইনসিডেন্টগুলো হয়ে গেছে, শোনার পর আবার মেয়েটার সাথে যখন দেখা হয়, মেয়েটা ছিল ভীষণ ফর্সা, জানো তো, ফর্সা, বড় চুল, সুন্দর দেখতে, মানে এক কথায় যে সুন্দর মেয়ে বলে না, ওইরকম সুন্দর দেখতে। কিন্তু ও যখন এসেছে ওই পুজো বাড়িতে বা ওই কালী পুজোর ওখানে খেতে, তখন দেখতে পাচ্ছে ও একেবারে শুকনো রোগা হয়ে গেছে, এবং চোখের তলায় মানে পুরো মোটা হয়ে ডার্ক সার্কেল, আর হাতে করে না ছোট গীতা পাওয়া যায়, দেখবে হ্যাঁ, একটু ছোট একটু, পকেট গীতা। ওই হাতে করে নিয়ে বসে আছে। মানে কেমন যেন একটা হয়ে গেছে, কেউ দুবার ডাকলে তারপর বলছে হ্যাঁ 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 শুনতে পেয়েছি, বা ঠাকুরের কাছে যেতে চাইছে না অতটা তাড়াতাড়ি খেয়ে, এবার বলছে যে তাড়াতাড়ি বাড়ির লোকও যেন গার্ড দিয়ে রেখেছে, হ্যাঁ হয়ে গেছে চলো চলো। মানে ও মানে গল্পগুলো শুনেছে, সামনে যখন দেখতে পাচ্ছে না, মনেই হচ্ছে যে মেয়েটার সাথে কিছু খারাপ হয়েছে, হয়তো এই জিনিসটা এখনও ছাড়েনি, বা সারা রেস্টটা রয়ে গেছে ওর মধ্যে, ও যে সুস্থ নর্মাল মানুষ আর নেই। বড্ড অদ্ভুত ঘটনা, প্রথমবার শুনলাম যে আত্মার খান পছন্দ হয় আর এক প্রেত বা আত্মার। থ্যাংক ইউ, তুমি এলে প্রথমত। আর আপনাদেরও জানিয়ে রাখি যে আপনাদের কেমন লাগলো প্রথমবার এরকম অদ্ভুত একটি ঘটনা, সেটা জানাতে ভুলবেন না, তার জন্য কমেন্ট করুন। আর আপনার কাছেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে বা আপনার সাথে ঘটে থাকে বা আপনার শোনা ঘটনাও হতে পারে, অবশ্যই, কারণ ওদের প্রত্যেকটাই শোনা ঘটনা। অনেকে ভাবে যে এতবার আসছে এতগুলো ঘটনা ঘটে কিনা, কারণ ওদের প্রত্যেকটাই দীপান্বিতা যতবারই আসে শুনে কালেক্ট করে নিয়ে আসে। তো আপনারাও এরকমভাবে আসতে পারেন, নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর এখানে ডেকে নেব। আর থ্যাংক ইউ দীপান্বিতা, থ্যাংক ইউ, তুমি এলে, আবারও দেখা হবে আমাদের। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। আপাতত আসছি, দেখা হচ্ছে।